এখন আমি যে বিষয়টা পড়াবো, এখানে প্রথম আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আগের লেকচারগুলো যারা দেখোনি তারা এই লেকচার দেখো না, এবং যাদের মাথা গরম আছে তারা এই লেকচার এখন দেখো না। কারণ এখানে আমি অনেক কিছু বোঝাবো, বোঝানোর অনেক বিষয় রয়েছে যেগুলো আমি সুন্দর করে এখানে উপস্থাপন করব। তো যাদের মাথা গরম আছে বা দেখতে মন চাচ্ছে না তারা এখন দেখো না, ভিডিওটা সেভ করে রাখো বা ওয়াচ লেটার করে রাখো যাতে তোমরা পরবর্তীতে দেখতে পারো, কিন্তু এখন দেখো না। কারণ হচ্ছে আমি অনেকগুলো সুন্দর জিনিস বোঝাবো। আর আগের লেকচারগুলো যারা দেখো না তারা এখানে আই বাটনে প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে স্ক্রোল করে নিচে চলে যাবা, ঠিক আছে? নিচে দেখবা যে লেখা আছে যে তৃতীয় অধ্যায়টা শুরু করেছি। তো কেন আমি এই কথাটা বললাম, আমি একটু সামারি করে দেই এর আগে আমরা কি শিখেছি, কারণ ওই আগের বিষয়গুলো আমাদের এখানে লাগবে। এই জন্যই আমি বলছি আগের বিষয়গুলো এখানে লাগবে দেখে বারবার বলছি যে অধ্যায়গুলো আগে দেখে আসো, তাছাড়া কিন্তু বোঝা যাবে না। দেখো, জাতীয় আয় মানে কি বলে, ভোগ পড়ার পরে আমরা পড়েছিলাম যে স্বয়ংভূত ভোগ এবং পরিচিত ভোগ। ঠান্ডা মাথায় আমি একবার বলে দিচ্ছি কি পড়িয়েছি, কারণ আমাদের এখনই লাগবে এই স্বয়ংভূত আর পরিচিত ভোগ। স্বয়ংভূত ভোগ কি? যে স্বয়ংভূত ভোগ হচ্ছে আয় শূন্য হলেও মানুষ ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করে। স্বয়ংভূত ভোগ মানে কি? অর্থাৎ আমি কোনো আয় করি না, কিন্তু আমার তো বেঁচে খেয়ে বেঁচে থাকতে হবে। আমার আয় করি না দেখে যে আমি হচ্ছে না খেয়ে থাকবো, বিষয়টা এরকম না। আমি হয়তো ধার করবো, ঋণ করবো, বা আগে সঞ্চয় করেছি সেটা ভেঙে সেটাতে খরচ করে খাবো। অর্থাৎ আমার আয় শূন্য, আমি এখন কোনো চাকরি বাকরি করি না, কিচ্ছু করি না, কিন্তু আমার ন্যূনতম জীবন ধারণের জন্য যে যতটুকু আমি ভোগ করি সেটা হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ। আর প্রয়োজিত ভোগ হচ্ছে আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে, অর্থাৎ যে ভোগ আয়ের উপরে নির্ভরশীল তাকে বলা হয় প্রয়োজিত ভোগ। ঠিক আছে, এটা দেখেছিলাম। তাহলে স্বয়ংভূত ভোগ হচ্ছে আয়ের উপর নির্ভর করে না, আয় বাড়লেও স্বয়ংভূত ভোগ থাকে, কমলেও থাকে। আর প্রয়োজিত ভোগ হচ্ছে আয়ের উপরে নির্ভর করে, আয় বাড়লে এটা বাড়ে কিংবা কমে, কিন্তু স্বয়ংভূত ভোগ নির্ভর করে না। গেল। তারপরে আমরা যেটা দেখেছিলাম এর আগের দিন যে এপিসি আর এমপিসি। আচ্ছা, এখানে আমরা এমপিসি দেখেছিলাম। এমপিসি আমরা কি দেখেছিলাম? এমপিসি দেখেছিলাম যে আয়ের পরিবর্তনে, এই যে আয়ের পরিবর্তনে এই যে আয়ের পরিবর্তনে ভোগের যে পরিবর্তন হয়, আয়ের পরিবর্তনে ভোগের যে পরিবর্তন হয়, আয়ের পরিবর্তনে ভোগের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে এমপিসি। তাহলে এমপিসিকে যেমন ডেল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ডিসি ডিওয়াই দ্বারাও প্রকাশ করা হয়, অর্থাৎ ডেলের পরিবর্তে ডেলের পরিবর্তে কি বসানো হয়? ডি বসানো হয়, ঠিক আছে? আর এই এমপিসিকে আবার ছোটো হাতের বি দ্বারাও বোঝানো হয়। কি বোঝানো হয়? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি ভুলে গেছিলাম, এর আগে লেকচার আমার বলা উচিত ছিল যে এমপিসি ডেল সি ডেল ওয়াই অথবা ডিসি ডিওয়াই দ্বারা প্রকাশ করা হয়, অথবা শুধু ছোটো হাতের বি দ্বারা এমপিসিকে প্রকাশ করা হয়। কোথাও যদি লেখা দেখো ছোটো হাতের বি, তার মানে ধরে নিবা মনে মনে যে এখানে এমপিসির কথা বলা আছে, ঠিক আছে? কটা বিষয় স্বয়ংভূত কী কী মনে রাখতে বললাম? স্বয়ংভূত ভোগ মনে রাখতে বললাম, প্ররোচিত ভোগ মনে রাখতে বললাম, এমপিসি কথা মনে রাখতে বললাম, আর এপিসি তো মনে আছে সি ভাগ ওয়াই, এটা শুধু সি ভাগ ওয়াই, আর এটা ডিসি ভাগ ডিওয়াই, অর্থাৎ পরিবর্তন, আয়ের পরিবর্তনে ভোগের যে পরিবর্তন হয়। বাদ দাও এখন। এখন আসি স্বল্পকালীন ভোগ অপেক্ষক কী। স্বল্পকালীন বলতে অনেকে বোঝাচ্ছে হয়তো ছোটোখাটো সময়ের কথা, ঠিক আছে? এটাও মানে বলা যাবে না এইভাবে। যে এখানে আমি প্রথমে যে সংজ্ঞাটা দিতে চাই সেটা হচ্ছে যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ দুইটাই থাকে, তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা কী? যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ দুইটাই থাকে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। তার মানে স্বয়ংভূত ভোগ বলতে আমরা একটু আগে দেখলাম, এখানে দেখলাম স্বয়ংভূত ভোগ মানে কি, যে ভোগ আয়ের উপরে নির্ভর করে না সেটা আমাদের স্বয়ংভূত ভোগ, যে ভোগ আয়ের উপরে নির্ভর করে সেটা পরিচিত ভোগ। যাই হোক, তাহলে স্বয়ংভূত ভোগও থাকবে, পরিচিত ভোগও থাকবে, অর্থাৎ যে অপেক্ষকে স্বয়ংভূত ভোগ এবং পরিচিত ভোগ দুইটা একসঙ্গে থাকবে সেটাই হচ্ছে আমাদের স্বল্পকালীন ভোগ অপেক্ষক। আচ্ছা, এই জিনিসটাই, এটা হচ্ছে মূল লাইন। এখন এটা সমীকরণ আমাদের প্রয়োজন রয়েছে যে স্বয়ংভূত ভোগ অপেক্ষকের সমীকরণ দেখো।
তাহলে ভোগ অপেক্ষক সেটা স্বল্পকালীন, দীর্ঘকালীন, মধ্যকালীন, যাই হোক মধ্যকালীন নাই এমনি বললাম আর কি, যেই কালীনই হোক না কেন, ভোগ 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 যদি বলে সেটা আমরা সি দ্বারা প্রকাশ করব। কেন? কনজিউম মানে ভোগ, সেই কনজিউমের সি, ফার্স্ট লেটার সি, সেটা দ্বারা আমরা ভোগ প্রকাশ করব। তো এখানে স্বল্পকালীন ভোগ অপেক্ষক অর্থাৎ শর্ট রান কনজামশন ফাংশন, এটার ইংলিশ শর্ট রান। তো যাই হোক ভোগ রয়েছে তার জন্য এটা সি দ্বারা প্রকাশ করা হবে, বা শুধু ভোগের সমীকরণ দ্বারাও সি। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। মাথা নষ্ট হয়ে গেল। এখানে আমি বলছি যে ভোগ অপেক্ষকের স্বয়ংভূত ভোগ, প্রয়োজিত ভোগ দুইটাই থাকবে। তাহলে এখানে কোথায় এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটা স্বয়ংভূত ভোগ আর কোনটা পরিচিত ভোগ, এটা তো বুঝতেছি না, রাইট? ঠিক আছে, বোঝার নাই কথা। আর যে ওয়াইটা দেখতে পাচ্ছ, এ ওয়াইটা হচ্ছে বড় হাতের ওয়াই, আমি বারবার ছোট হাতের, মানে আমি আসলে ওয়াইটা ওইভাবে লিখে অভ্যস্ত, যার জন্য আর কখনো বলাই হয়নি তোমাদের। যাই হোক, তাহলে সি দ্বারা এখানে আমরা কি বোঝাচ্ছি? সি দ্বারা আমাদের এখানে প্রকাশ করছে ভোগ। এ দ্বারা কি প্রকাশ করছে? এ দ্বারা প্রকাশ করছে স্বয়ংভূত, স্বয়ংভূত ভোগ। তাহলে বি দ্বারা কি পরিচিত ভোগ নির্দেশ করছে? আমি সংজ্ঞাতে বলেছি যে ভোগ অপেক্ষকের স্বয়ংভূত ও পরিচিত ভোগ থাকবে, তো স্বয়ংভূত ভোগটা পেয়ে গেলাম। তাহলে বি দ্বারা কি পরিচিত ভোগ নির্দেশ করছে? অ্যাকচুয়ালি না, আবার অ্যাকচুয়ালি হ্যাঁ। বি দ্বারা কী প্রকাশ করছে? আমরা একটু আগে তোমাদেরকে বললাম যে বি দ্বারা কী প্রকাশ করে। এখানে দেখো যে এমপিসি যখন আমরা পড়েছি, আমি একটু আগে বললাম যে কোথাও যদি লেখা দেখো বি রয়েছে, তার মানে এখানে ধরে নিব এটা এমপিসি এর কথা বলেছে। তো এমপিসি এর বাংলা কি? এমপিসি এর বাংলা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে বি মানে কি এখানে প্রকাশ করছে? যে প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করলে একটু মনোযোগ দাও। আবার বলছি যে সংজ্ঞাতে আমি বলেছি যে স্বয়ংভূত ভোগ আর পরিচিত ভোগ বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক ইকুয়াল টু, এখানে স্বয়ংভূত ভোগ থাকবে প্লাস পরিচিত ভোগ থাকবে, তাই নয় কি? তাহলে স্বয়ংভূত ভোগ হচ্ছে এ। তাহলে এই পরিচিত ভোগটা কোথায়? পরিচিত ভোগ তো দেখতে পাচ্ছি না। মনে মনে ভাবলাম যে বি হবে পরিচিত ভোগ, কিন্তু বি তো হলো প্রান্তিক ভোগ প্রবণতা। পরিচিত ভোগ কোথায়? বি। যখন আমরা বি পড়েছি, বিকে আমরা ভাঙালে কি পাই? যে বি ইকুয়াল টু বা এমপিসি ইকুয়াল টু ডিসি ভাগ ডিওয়াই। ডিসি ভাগ ডিওয়াই দ্বারা কি বোঝায়? যে আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন হয়, তাই না? আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন হয়। আমরা যখন পরিচিত ভোগের সংজ্ঞা পড়েছি তখন কি পড়েছি? যে ভোগ আয়ের উপর নির্ভর করে বা যে ভোগ আয়ের পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় তাকে বলা হয় পরিচিত ভোগ, বা আয়ের নির্ভর করে, বা আয় বাড়লে এই ভোগ বাড়ে, আয় কমলে এই ভোগ কমে। আর এটা দ্বারা কি বুঝি? এটা দ্বারা তো সেম কথাই বুঝি যে আয়ের পরিবর্তনে ভোগের কতটুকু পরিবর্তন হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে পরিচিত ভোগ যে কথাটা বলে, যে সংজ্ঞা, এমপিসি বা বি এর আমাদের একই সংজ্ঞা। তার মানে আমরা ধরে নিতে পারি যে প্রান্তিক ভোগ প্রবণতা বা বি দ্বারা এখানে পরিচিত ভোগকে বোঝানো হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? আর তো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ওয়াই দ্বারা তো আমাদের জাতীয় আয়, এটার বলার কিছু অপেক্ষা রাখে না। তাহলে তোমাদেরকে যদি শুধু বলে যে যদি স্বল্পকালীন না বলে, শুধু বলে যে ভোগ অপেক্ষকের সমীকরণ কি? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। সি এর মানে কি? এটা আমরা পরবর্তীতে এগুলোর বিস্তারিত জানবো। এ মানে কি? স্বয়ংভূত ভোগ। বি মানে কি? প্রান্তিক ভোগ প্রবণতা। ওয়াই মানে কি? জাতীয় আয়। সি মানে কি? ভোগ। শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো একটা নেই, আমাদের বিস্তারিত এখন জানা দরকার রয়েছে। তো একটি সংখ্যা নেই, একটি সংখ্যাসূচক সমীকরণ নেই। সংখ্যাসূচক আমরা দেখব যে কিভাবে, চিত্রের মাধ্যমে দেখব যে কিভাবে স্বল্পকালীন ভোগ অপেক্ষক স্বয়ংভূত ভোগ এবং পরিচিত ভোগ দুইটাই অবস্থান করলে এটা চিত্রের মাধ্যমে দেখব। তাহলে সংখ্যাসূচক একটা সমীকরণ নেই, যে এভাবে আসলে আমি যখন এখন তোমাদেরকে বোঝাই মাঝে মাঝে আমার খুব আফসোস হয়। তোমাদের একটু গল্প করে নিই, যেটা বোরিং পড়া আসলে, যে কেন আমি এভাবে পড়তে পারিনি যখন আমি পড়েছি, বা আমি কেন এরকম টিচার পাইনি। গর্ব করে বলছি না, আসলে আমি যখন পড়েছি তখন এত কিছু বুঝিনি, কিসের স্বয়ংভূত কিসের পরিচিত। এখানে পরিচিতর কথা বলে, এখানে বি মানে বলে প্রান্তিক প্রবণতা, তারপর পরিচিত কই গেল? একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই না? কিন্তু কথার মাঝেই যে কথা লুকিয়ে আছে, এই জিনিসটা আমি ভেঙে পাইনি আসলে। এখন আমি তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি, তো আমি চাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার কমেন্ট করো, কারণ আমি মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই, ভিডিও করতে চাই না, মাঝে মাঝে বিরক্ত লাগে, কারণ একা আমার ভিডিও করতে হয়, এডিট করতে হয়, আপলোড দিতে হয়, মানে অনেক কাজ এখানে। তো তোমাদের যদি যখন ভালো ভালো কমেন্টস পাই যে আপু তোমার ভিডিও দেখে
আমার উপকার হচ্ছে, আমি প্রাইভেট পড়ি না কিন্তু তোমার ভিডিও দেখে পড়তে পারছি, তোমার ভিডিও ছাড়া আমি অন্য কারো ভিডিও বুঝি না, যাই হোক তখন খুব ভালো লাগে যে আমি সার্থক আমার পরিশ্রমে। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে, যেটা আমি অনেকবার ভিডিওতে বলেছি যারা রেগুলার দেখো। তো যাই হোক কী বললাম, সংখ্যাসূচক সমীকরণ। তো দেখো সি ইকুয়াল টু এই এ মানে হচ্ছে স্বয়ংভূত ভোগকে ধরলাম 100 প্লাস প্ররোচিত বা প্রান্তিক ভোগ প্রবণতা বিকে বললাম 0.5y। ঠিক আছে, এরকম একটা সমীকরণ নিলাম। এই সমীকরণ থেকে আমরা একটা ছক তৈরি করব। কি করব? একটা ছক তৈরি করব। ঠিক আছে, একটা ছক আমরা তৈরি করি। তো এখানে নিলাম আমরা হচ্ছে আই, ওয়াই মানে হচ্ছে আই, সি মানে হচ্ছে আমাদের ভোগ। আই নিলাম এখানে, সি নিলাম এখানে। তো ধরো আমাদের আয় 0, তো স্বয়ংভূত ভোগ আমরা প্রথমে আগে বের করব। তো স্বয়ংভূত ভোগের সংজ্ঞাতে আমরা কি বলেছি, যে আয় যদি 0 হয়, আয় যদি 0 হয় তবুও মানুষ কিছু না কিছু ভোগ করে। সেই ব্যক্তির আয় স্বয়ংভূত ভোগ মানে আয় 0 কিন্তু সে ভোগ করে, তাই না? আর প্রচিত ভোগ হচ্ছে আয় না থাকলে সে ভোগও করবে না। যাই হোক, তার মানে আয় 0, তাহলে সে এখন ভোগ করবে। আমার মতে তো মানুষের স্বাভাবিকভাবে কি যে মানে দেখো, মানে এমনিতে যদি কারো আয় 0 হয় তার ভোগও 0 হওয়া উচিত, অথচ সে খাবে না, বাঁচবে না, কিছু করবে না। কিন্তু বাস্তবে তো এরকম হয় না। সে কোনো, আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের আয় নাই মাসের পর মাস, কিন্তু তারা খেয়ে পড়ে বেঁচে আছে, তাই নয় কি? তো যাই হোক, যে তার আয় 0, এখন দেখবো তার ভোগ 0 কিনা। তো এই সমীকরণে আয়ের জায়গাতে 0 বসে দিব। যেমন এখানে ধরো 100 রয়েছে যোগ 0.5, আর ওয়াইয়ের জায়গায় কি বসে দেবো? 0 বসে দেবো, দেখি তার আয় ভোগ থাকে কিনা। তাহলে এখানে মনে মনে গুণন রয়েছে, আসলে গুণনই তো রয়েছে। তাহলে এখানে 100 যোগ 0.5 গুণন 0 হলে 0 হয়, তাহলে কত হলো? 100। যখন তার আয় 0 হলো, যখন ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই মানে কি? আয়। ওয়াই মানে কি? এখানে লিখে দিই, ওয়াই মানে হচ্ছে জাতীয় আয় বা শুধু আয়। ওয়াই মানে কি? আয়। তাহলে আয় যখন 0 হলো তখন তার ভোগ কত হলো? দেখো তো, ভোগ কত? সি কত? 100। তার মানে তার আয় 0 হোক সেটা বিষয় না, কিন্তু সে ভোগ করছে। ধরো তার আয় এখন 100 টাকা, তাহলে এখানে 100 বসে দাও, এখানে ওয়াইয়ের জায়গাতে 100 বসে দিয়ে ক্যালকুলেশন করো কত হয়, দেখবে 150 হচ্ছে। ধরো তার আয় বেড়ে হলো 200 টাকা, তখন তার ওয়াইয়ের জায়গাতে 200 বের করে ক্যালকুলেশন করো, হবে 200 টাকা। তারপরে ধরো তার আয় 300 টাকা হলো, 300 টাকা, আবার ওয়াইয়ের জায়গায় 300 বসে ক্যালকুলেশন করো 250। তাহলে এইটাকে এখন যদি আমরা লেখচিত্র দেখি, তো আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব। চিত্র ও এক্স, এটা ও এক্স অক্ষ, এটা ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা আয়, এবং ও ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা কি? ভোগ। বরাবরই আমরা তাই নিয়েছি। তাহলে আয় যখন 0 তখন তার ভোগ কত? 100। তার মানে এখানে থাকবে আয় যখন তার ধরলাম 100 টাকা, তখন তার ভোগ কত? ভোগ উপরের দিকে কিন্তু ভোগ 150 টাকা। যখন তার আয় 200 টাকা, তখন তার ভোগ হচ্ছে 200, আচ্ছা 200। যখন আয় তার ভোগ হচ্ছে 300 টাকা। এগুলো লেখচিত্র কিন্তু তোমরা পরীক্ষাতে দিবে। এখন কথা হচ্ছে গ্রাফে দিতে হবে না, গ্রাফে দিতে হবে না, এমনি আন্দাজ আট করে দিবা 250। তাহলে 100 তো এখানে থাকলো, 100 তো ওখানে হবে, এখান থেকে আসবে 150, 100-র কাছে যাবে 200, 200, 300, 300, এরকম করে যদি স্কেল দিয়ে দাগ দিই তাহলে এখান থেকে একটা লাইন উঠে যাবে। যাই হোক, আমারটা ঠিকঠাক হলো না, এটা সোজা হবে আর কি, সোজা, এরকম সোজা হবে, বাঁকা হবে না, একদম সোজা হবে, একটা লাইন হবে, একটা লাইন, আই মিন এই যে এইরকম হয় একটা সোজা লাইন হবে। ঠিক আছে, তার মানে দেখো এই রেখাটা কি? সি ইকুয়াল টু 100 প্লাস 0.5y। ঠিক আছে, তার মানে আয় 0 কিন্তু তার হচ্ছে ভোগ রয়েছে, এটা হলো স্বয়ংভূত। আর প্রয়োজিত ভোগ কি? প্রয়োজিত ভোগ যারা বুঝি, প্রয়োজিত ভোগ কি? প্রয়োজিত ভোগ হচ্ছে আয় বাড়লে বা আয় কমলে ভোগ ওঠানামা করবে। যখন তার আয় বাড়তিছে, দেখো 100 থেকে 200, 200 থেকে 300, তখন তার ভোগের পরিমাণও কি? বাড়তিছে, কারণ আয় যখন 200 তখন 200 হয়েছে, আর 300 হলো 250। তার মানে আয়ের সাথে ভোগের একটা সম্পর্ক এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো স্বল্পকালীন ভোগ শেষ, এখন আমাদের দীর্ঘকালীন ভোগ এবং স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগের মধ্যে পার্থক্যের একটা বিষয় আমাদেরকে এখন পড়তে হবে। এখন কি করব? এখানে দীর্ঘকালীন ভোগ পড়াবো নাকি পরে পড়াবো বুঝতে পারছি না, কারণ ভিডিও অলরেডি 14 মিনিট হয়ে গেছে। এখানেই শেখাতে হবে, আমার কিছু করার নাই, কারণ পরবর্তীতে মনে থাকবে না। তো দেখো, স্বল্পকালীন ভোগ আমরা শিখলাম, এখানে দীর্ঘকালীন দেখি, পরবর্তীতে হয়তো আমরা একবারে পার্থক্যটা দেখব আলাদা। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, আচ্ছা, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা হচ্ছে যে ভোগ অপেক্ষকে
যে ভোগ অপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা কি? যে ভোগ অপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না, সবটাই প্ররোচিত ভোগ, তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। তার মানে কি? দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সংজ্ঞা, যে ভোগ অপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না, সবটাই প্রয়োজিত ভোগ থাকে, তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। তাহলে এটার যদি আমরা দীর্ঘকালীন ভোগ অপেক্ষককে যদি ইয়েতে প্রকাশ করতে চাই, তার আচ্ছা আমি আগে c=a + by এটা লিখে নেই। এটা আমাদের স্বয়ংভূত ভোগ। কিসের স্বয়ংভূত ভোগের সমীকরণ। আর প্রয়োজিত ভোগ কি হবে দেখো। তাহলে প্রয়োজিত ভোগ c=a মানে হচ্ছে স্বয়ংভূত ভোগ। সংজ্ঞাতে আমরা বলেছি কোনো এ থাকবে না, অর্থাৎ কোনো স্বয়ংভূত থাকবে না, যা থাকবে সব পরিচিত ভোগ। তাহলে দীর্ঘকালীনে আমাদের দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সমীকরণটা কেমন হবে? c=by। এই এটা থাকবে না, অর্থাৎ প্রয়োজিত ভোগ শুধু থাকবে, আমাদের এটা কিন্তু থাকবে না। তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে আমাদের কোনো স্বয়ংভূত ভোগ থাকে না, অর্থাৎ দীর্ঘকালে ব্যক্তি যদি আয় না করে তাহলে সে ভোগ করতে পারবে না। ঠিক আছে? দীর্ঘকালে ব্যক্তি যদি আয় না করে সে কিন্তু ভোগ করতে পারবে না, এটাও বলা হয়। ধার দেনা করে আর কতদিনই চলা যায়? সাপোজ 1 মাস, 2 মাস, 3 মাস, আমি তো সারা জীবন চলতে পারবো না। এই জন্য বলা হচ্ছে যে দীর্ঘকালে যে যদি ব্যক্তির আয় না থাকে সে ভোগও করতে পারবে না, অর্থাৎ স্বয়ংভূত ভোগ দীর্ঘকালে থাকে না, শুধু বিয় থাকে। তো এই দীর্ঘকালীন ভোগ অপেক্ষককে আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, দীর্ঘকালে আয় ও ভোগ ব্যয়ের মধ্যকার সম্পর্ককে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। এটা এক লাইনের সংজ্ঞা, এটাও তোমরা বলতে পারো যে দীর্ঘকালে আয় ও ভোগ ব্যয়ের মাঝে যে সম্পর্ক সেটা হচ্ছে দীর্ঘকালীন। আর স্বল্পকালে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে স্বল্পকালীন, এটা তোমরা বলতে পারো। তাহলে দীর্ঘকালে যদি ভোগ ব্যয়ের কথা বলে c=by। একই রকমভাবে তোমরা এখানেও একটা চার্ট নাও, এখানে একটা চার্ট নাও। তাহলে এপাশে থাকলো c, এপাশে থাকলো y ধরো। তাহলে আমরা একটা সংখ্যাসূচক সমীকরণ নেই যে c=0.5y। এখানে 100 নাই, যেমন আগেরটাতে 100 ছিল, 100 দ্বারা স্বয়ংভূত ভোগ দেখানো হয়েছে। তো এখানে তো স্বয়ংভূত ভোগ নাই, তার মানে 100 নাই, শুধু 0.5y থাকলো। তাহলে ধরো আয় আমার 0, তাহলে দেখো এখানে না, আয় যদি 0 হয়, আমার আয় যদি 0 হয়, উল্টা হয়ে গেছে। আচ্ছা এখানে y নেই, সমস্যা নাই, আর এ পাশে নেই হচ্ছে c। তাহলে ধরো আমার আয় হচ্ছে 0, তাহলে আমি এখন এই সমীকরণে আয় 0 দেখি কি হয়। 0.5 থাকলে ওয়াইয়ের জায়গায় বসালাম 0, তাহলে কত হবে? 0। তার মানে ভোগ কি? 0। আয় 0, ভোগ 0, মানে আয় নাই মানে ভোগও নাই। যেহেতু স্বয়ংভূত ভোগ নাই, প্ররোচিত ভোগে তো আমরা আগেই প্রথমেই দেখেছি যে প্ররোচিত ভোগে যদি আয় 0 হয় তাহলে ভোগ 0 হয়, ভোগও থাকে না। ঠিক আছে, এটাই সেটা। তাহলে আয় যদি এখন আমাদের 100 হয়, তাহলে এখানে 100 বসে দেখো, ক্যালকুলেশন করো, 50 হবে। আর যদি 200 হয় তখন দেখো এখানে হবে 100। তো এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এদিকে নেবা তোমরা আয়, এদিকে তোমাদের ভোগ। তাহলে আয় 0, ভোগও নাই 0। যখন আয় 100 তখন ভোগ ধরো 50। যখন আয় 200 তখন ভোগ 100। এরকম করে দেখাও এই সমীকরণটা c=by। তাহলে এরকম সমীকরণ c=by। আর সমীকরণটা যদি যে একটু উপর থেকে শুরু হয়েছে, দেখো যেহেতু আয় 0 থাকলে ভোগ থাকে, তাই এখানকার এই যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এই সমীকরণটা একটু উপর থেকে শুরু হয়েছে, একটু উপর থেকে, মানে এখান থেকে শুরু হয়নি, আর এটা এখান থেকে শুরু হয়েছে, এটা মনে রাখবা। আচ্ছা, স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্যটা আজকে আমরা দেখবো না, পরবর্তী লেকচারে দেখবো।